এরপর ধীর পায়ে হেলে দুলে দরজা খুলতেই দেখতে পেল হালকা ভেজানো দরজা। তৎক্ষণাৎ মুখে হাসি ফুটে উঠল, বিজয়ী হাসি। দৌড়ে খাবার টেবিলে গিয়ে এই হুড়মুড় করে ভাত মাংসের ঝোল প্লেটে নিয়ে গপাগপ খেয়ে ঢেকুর তুলে তুষি। সবকিছু আগের মতোই ঠিকঠাক করে রেখে রুমে চলে আসে সে, ফোনটা হাতে নিয়ে স্ক্রল করার জন্য ফেসবুকে ঢুকে। অনেকক্ষণ যাবৎ ঘুমানোর ফলে এখন তেমন ঘুম আসছে না চোখে। মেসেঞ্জারে একের পর এক ফ্রেন্ডের আড্ডার গ্রুপে চোখে পড়ে তার। চট করে জুইকে মন গলানো সব কথা লিখে একটা বড়সড় লম্বা মেসেজ সেন্ড করে তুষি। কিছু সময় এভাবে ঘুরতে ঘুরতে ভাবে আর একটু ঘুমিয়ে নেওয়া যাক। ডাটা অফ করার জন্য হাত বাড়াতেই মুহূর্তেই মেসেঞ্জারে ভিডিও কল আসে তুষির। ওপাশের কল করা ব্যক্তিকে দেখেই মুখ অটোমেটিক হা হয়ে যায়। এত রাতে তুষারের কল, এ যেন আনএক্সপেক্টেড। গায়ে ওড়না ভালো মতো ঠিক করে ফোন রিসিভ করে তুষি। দেখতে পায় কালো টি শার্ট পরা অবস্থায় বিছানায় হেলান দিয়ে তুষার শুয়ে আছে। তার চোখ জোড়া এক দৃষ্টিতে তুষির চোখের দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে গভীর দুটো চোখ দিয়েই ভস্ম করে দেবে তুষিকে। তুষি কিছু বলার আগেই ওপাশ থেকে আগন্তুক জানতে চায়, চুন্নি, এত রাতে কার মন চুরি করার জন্য অনলাইনে এসেছিস? আমি জাস্ট অবাক, তুই না ঘুমিয়ে এই সময় ফোন ঘাঁটছিস কি করে? আরেকটা কথা, আমি যে চলে আসলাম, তুই তো একবারও কল করে আমার খবর নিলি না। ঠিক মতো পৌঁছালাম নাকি রাস্তায় হাড় করে ভেঙে পড়ে রইলাম? তুষি মুখ বাঁকিয়ে উত্তর দেয়, সন্ধ্যার পরপরই ঘুমিয়েছি তুষার ভাই, একটু আগেই উঠেছি, তাই ঘুম আসছিল না। শুধু শুধু কি সব উল্টাপাল্টা আজগবি কথাবার্তা তোমার মাথায় ঘোরে? তোমার হাড় ভাঙবে? এ তো পৃথিবীর চরম আশ্চর্য কাণ্ড। তুষি চুন্নি রে, বুঝবি একদিন, যখন আসলে আমার কিছু হয়ে যাবে তখন ভ্যা ভ্যা করে কাঁদবি। তুই আজ তো 1 মিনিটও বই নিয়ে বসিস নি। কাল থেকে আর ফাঁকিবাজি করিস না, এখন ঘুমা, এত রাত জাগিস না। তুষার ফোন রেখে দিবে ভেবে তুষি তাড়াহুড়ো করে বলে, এই শোনো শোনো, মামা মামি কেমন আছে? তুষার নরম গলায় উত্তর দেয়, তোর মামা মামি ভালো আছে, তবে তার ছেলে ভালো নাই। তুষারের কথায় তুষি যেন কথা হারালো। একটু সময় থেমে মিনমিনে কণ্ঠে বলে, মামিকে অনেক মিস করছি। কত মজা হলো কয়েকদিন, জীবনের শ্রেষ্ঠ সময়ের মধ্যে একটা। তুষার মুখটা চুপসে ফাটা বেলুনের মতো করে জবাব দেয়, শুধু কি মামিকেই মিস করছিস? মামি ছেলেকে বুঝি মনে পড়ে না? মিস করিস না? এবার তুষির যেন লজ্জা পেল। ফোনে তুষারের দিকে আর তাকিয়ে থাকতে পারলো না, অন্যদিকে ঘুরে বলল, না, আমি কোনো জঙ্গলি ভূতকে মিস্ট্রিস করি না। তুষি রে, তুই কি জাদু করে গেলি বলতো? এ বাসায় তো 1 মিনিটও টিকতে পারছি না, নাকি মুখ করে আমার পাশে বসে আছিস? কখন সুযোগ পেলে আমার গায়ে সব ছেড়ে দিতে পারবি? তুষি প্রথম কথা মতো মনে মনে ভারী খুশি হয়েছিল, এবার যেন উল্টে ভীষণ রেগে গেল। তুষার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, অসভ্য, কোনো সময়ও ভালোভাবে কথা বলতে পারে না। এত রাতে এসব বলার জন্য কল করেছো? রাখো বলছি, সব সময় ফাজলামি। তুষির রাগ দেখে তুষার শোয়া থেকে উঠে বসে উচ্চস্বরে হাসতে থাকে। তুষি গজগজ করতে করতে ফোন কেটে দেয়। পাশে জোরে আছাড় মেরে ফোনটা রেখে ঘুমিয়ে যায় তুষি। মনে মনে বলে, বন মানুষের ঘরের বন মানুষ, সব সময় ফাজলামি, ভালো কথা যেন মুখেই আসে না, শয়তান। এদিকে তুষারকে এভাবে হাসতে দেখে নূরজাহানের ঘুম ভেঙে যায়। মনে মনে ভাবে, ছেলেটা এত রাতে এভাবে হাসছে কেন? আমাদের আদরের ছেলেটার উপর পরিটরি ভর করলো নাকি? বড় বড় পা ফেলে তুষারের রুমের সামনে এসে দরজা ধাক্কিয়ে উচ্চস্বরে বলে, তুষার, এই তুষার বাবা, কি হয়েছে তোর? এত রাতে এভাবে হাসছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? চট করে মায়ের কথায় চুপ হয়ে যায় তুষার। হাসি থামিয়ে গলা খাকারি দিয়ে জবাব দেয়, হ্যাঁ মা, পাগল হয়ে গেছি। তোমার জামাইয়ের বন্ধু আমাকে দিন দিন পাগল করে দিচ্ছে। ছেলের কথা কান পর্যন্ত গেল না তার, তবে হাসি থামতে দেখে আবার নিজের ঘরে চলে গেল নূরজাহান। তুষার কিছুক্ষণ নিজের ফোনে তুষির ছবি এক এক করে দেখতে লাগলো। কয়েক ছবিতে চুমু খেয়ে প্রশান্তির নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে গেল তুষার। সময় গড়াতে গড়াতে এক সময় তুষির পরীক্ষার দিনক্ষণও ঘনিয়ে এসেছে। পরীক্ষা শুরু হতে আর মাত্র 5 দিন বাকি। পরীক্ষার রুটিনও অনেক আগেই স্কুল থেকে দিয়ে দিয়েছে। আজ 10ম শ্রেণীর বিদায় অনুষ্ঠান। সকাল থেকেই তুষি গোসল করে বিদায়ের জন্য রেডি হচ্ছে। ক্লাসের সব মেয়েরা মিলে আগে থেকে প্ল্যান করে রেখেছিল লাল পাড়ের কালো শাড়ি পরবে। সে অনুযায়ী জান্নাত খুব যত্ন করে 2 বোনকেই সাজিয়ে দিল।
এরপর দুজনকে একসাথে দাঁড় করিয়ে ফোন দিয়ে কয়েকটা ফটো তুলে আনন্দের সাথে বলল, ইস কি সুন্দর লাগছে তোদের, আজ একটু সাবধানে থাক। ইস কি সুন্দর লাগছে তোদের, আজ একটু সাবধানে থাকিস, রাস্তা থেকে যেন কোনো ছেলে তুলে না নিয়ে যায়। রিমি হেসে জবাব দেয়, দেশে এত সুন্দর মেয়ে থাকতেও আমাদের নিয়ে যাবে? আমাকে না হয় কিউট লাগছে, কিন্তু তুষিকে দেখে তো সব ভালো ছেলেরা দৌড়ে পালাবে। তুষিকে তো পেতনি লাগছে, পেতনি। শাড়ি পরে আজ তুষির মন ফুরফুরে, তাই ভাবলো এখন রিমির সাথে ঝগড়া করবে না। রিমিকে রাগানোর জন্য বলল, আমাকে যে বেশি সুন্দর লাগছে এটা তোর সহ্য হচ্ছে না, তাই হিংসা করে এসব বলছিস। না, আজ আমি তোর সাথে কোনো ঝগড়া করব না, এখন আমি চিল মুডে আছি। জান্নাত হেসে দিল। রিমির মুখ বাঁকানো দেখে জান্নাত ওদের তাড়া দিল। চল নিচে যাব, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে। তুষি আর রিমি আর কোনো কথাই বলল না, ভদ্র মেয়ের মতো নিচে সবার সাথে হেসে হেসে কথা বলল। দেখো তো আমাদের কেমন লাগছে। আমেনা বেগম নাজমা তাদের দেখেই মুখে আওড়ালো, মাশাআল্লাহ, কারো যেন নজর না লাগে। দুজনের কাছে এসে আমেনা মুখে হাত বুলিয়ে আদর করলেন, এরপর কপালে চুমু খেয়ে বললেন, দেখো নাজমা, মেয়েগুলো কিভাবে হুট করে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাবি, সব সময় চোখের সামনে থাকে তো, ওভাবে খেয়াল হয়নি। হয়েছে, এবার চুপ করো তোমরা, আমার কথা তো তোমাদের মনেই পড়ে না। শুধু ছোট দুজনকে যত আদর, তানহা আপু আসুক সব বলে দিব। এখন বিদায় দাও, দেরি হয়ে যাচ্ছে। জান্নাত ঠোঁট দুটো উল্টে মা কাকির সাথে অভিমান করে কথাটা বলেই দুজনকে দিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে যায়। তুষার প্রায় 15 দিন পর কালকে রাতেই ঢাকা থেকে এসেছে, কাউকে কিছু না জানিয়ে। আজ সকাল সকাল তুষির স্কুলের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হয়ে রুম থেকে বের হলো। নূরজাহানের সাথে নাস্তা সেরে সিঁড়ি দিয়ে হনহন করে বের হওয়ার সময় নিচতলায় গেটের সামনেই রাহাকে দেখে থমকে গেল তুষার। দেখতে পেল ছোট ছোট গোলগাল হাত দুটো দিয়ে সিঁড়ি ধরে নামার চেষ্টা করছে। বিড়াল ছানার মতো হাত দিয়ে এক পা করে নামছে সে। ভ্রুজোড়া ভীষণ কুচকানো, নামতে কষ্ট হচ্ছে বিদায় ঠোঁট দুটো উল্টে রেখেছে। ছলো ছলো চোখ দেখেই মনে হচ্ছে আর একটু পরে চোখের কার্নিশ বেয়ে অশ্রুগুলো গড়িয়ে পড়বে। তুষার দাঁড়িয়ে কিছুক্ষণ রাহার কাণ্ড কারখানা দেখতে লাগলো। অনেক সময় এভাবে নামতে নামতেই হঠাৎ ধপ করে বসে অবরত শ্বাস নিচ্ছে রাহা। তুষার চারপাশে আন্টিকে খুঁজেও দেখতে পেল না। সে তখন মনে মনে চিন্তা করলো, রাহা একা কিভাবে বাইরে আসলো? আন্টি কি খেয়াল করেনি? রাহামণি, তুমি এখানে একা একা কি করো? তুষারকে দেখতে পেয়েই কদুর মতো দাঁত বের করে খিলখিলিয়ে হাসলো। এরপর পা দুটো নিজের হাতে দিয়ে বলল, পা খুব ব্যথা, অনেক কষ্ট লাগছে। ও বাবা, পা দুটো খুব ব্যথা কেন রাহামণি? তুমি এত কি কাজ করেছো? সিঁড়ির উপর হাতে ভর করে খপ করে রাহা উঠে দাঁড়ায়। এরপর নিজের দুহাত বাড়িয়ে অবরত মাথা ঝাঁকায়, মুখ ফুলিয়ে তুষারকে বলে, আমাকে আগে করে নাও, তারপর বন্ধু। তুষার একগাল হেসে ওঠে। রাহাতকে কোলে নিয়ে ওদের রুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলে, ওই দিনের পর থেকে তোরে দেখলেই তো আমার বুক কাঁপে বাপ, তুই মানেই একটা আতঙ্ক। রাহা ওর কথা বোঝার চেষ্টা করে, কিছুক্ষণ পর জবাব দেয়, আতন কি ভাইয়া? আতঙ্ক অর্থ রাহা, এবার বুঝলি? রাহাত বিজ্ঞদের মতো বুঝার ভান করে অবরত মাথা ঝুঁকায়। এরপর উত্তর দেয়, আতন অত্তুলাহা। তুষার ওর কথা শুনে হা হা করে হেসে ওঠে। এরপর ডান হাত দিয়ে ওর গাল চেপে টপটপ কয়েকটা আদর বসিয়ে দেয়। রাহা ওর দেখা দেখি ট্রিম করা খাঁচ কাটা তুষারের দুগালে একের পর এক চুমু দিয়ে চুমু দেয়। হঠাৎই চোখ দুটো লাল করে তুষারের বাহুকে ধপাস ধপাস কয়েকটা কিল বসিয়ে দেয়। এরপর রাগান্বিত স্বরে বলে, তোমার গালে কাটা কিছু কেন? আমার থুতুতে ব্যথা পেয়েছি, কামড় দিয়ে নক্ত আনিয়ে দিব। পচা ভাইয়া, আমাকে ব্যথা দিছো কেন? আম্মুকে বনে দিব, আম্মু তোমাকে ঠাস ঠাস মারবে। তুষার ওর কাণ্ড দেখে হা হয়ে যায়। ইচ্ছে করে এবার রাহার গালে ঠোঁট দিয়ে আরো জোরে চেপে ধরে। রাহাতের রুমে প্রবেশ করে ধীরে ধীরে রাহার মায়ের কাছে গিয়ে বলে, আন্টি, এ রাহা কিভাবে একা একা সিঁড়ির নিচে গেল? রাহার আম্মু সোহানার তখন হুঁশ ফিরে আসে। পাশের রুমের ভাবি এসেছিল বিদায় সে যাওয়ার সময় দরজা লাগানোর মনেই ছিল না। রুম গোছানোর জন্য তাড়াহুড়ো করেছিল। এই ফাঁকে কখন যে রাহা নিচে চলে গেছে তিনি জানেনই না। এবার তুষারের কোলে দেখে তিনি যেন প্রাণ ফিরে পেলেন।
রাহার দিকে রাগে চোখে চেয়ে বলে, আমাকে না বলে তুমি নিচে কেন গিয়েছিলে? আর যদি ভাইয়া না দেখতো তখন আমি কাকে নিয়ে থাকতাম? আমার কষ্ট লাগে, তুমি বোঝো না? রাহাকে শাসিয়ে তুষারের দিকে ফিরে তাকায়। মলিন স্বরে তুষারের উদ্দেশ্যে বলে, তুষার বাবা, তুমি জানো না এই বিচ্ছু কি হয়েছে। 1 মিনিটও আমাকে স্বস্তি দিচ্ছে না। সুযোগ পেলেই টুস করে রুমের বাইরে চলে যায়। সোহানা পচা লাহাকে বকে, আজ কি বাবা আসুক, বাবা তোমাকে অনেক মাপবে, সোহানাকে কামড় দিয়ে রক্ত আনি দেবে। মুখ বন্ধ রাখবে না মার দিব? তোমার পিতে তাস তাস মাপবে, অনেক অনেক মাপবে। রাহাকে সোহানা থাপ্পড় মারতে গিয়েও ওর কথায় হেসে ওঠে। তুষারও ঠোঁট টিপে হাসে। এরপর সোহানা কোলে নিতে গেলে তুষারের শার্ট দুহাতে শক্ত করে ধরে রাখে। কিছুতেই যাবে না সে মায়ের কোলে। জোর করে দিতে গেলেই চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। শেষে তুষারই সোহানাকে আশ্বস্ত করেন রাহাকে নিয়েই বের হবে। দুজনেই ইচ্ছে মতো ঘুরে ফিরে একটু পরেই চলে আসবে। বিদায় অনুষ্ঠানে উপস্থিত সকল স্যার, ম্যাম, আরও অনেক অতিথি সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে নিজের মতো বক্তব্য দিচ্ছেন। এই স্কুলে তারা 5 বছর পড়েছে। স্যার ম্যামদের সাথে কত শত স্মৃতি, খুনসুটি, আজ থেকে সব কিছুই শুধু অতীত। সব কিছু মনে করে সকলের আপনা আপনি মনের কষ্টে চোখ ভিজে যাচ্ছে। প্রিয় বন্ধু বান্ধবগুলো কোথায় যাবে? তাদের সাথে কথা না হলে যেন মন ভরে না। দীর্ঘক্ষণ বক্তব্য রেখে সব ছাত্রছাত্রীকে মিষ্টিমুখ করানো হলো। এরপর সবাই এক এক করে প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল স্যার ম্যামদের সাথে ছবি তুলে নিল। বলা বাহুল্য, প্রিয় শিক্ষকদের সাথে এইটুকু স্মৃতি তো থাকতেই পারে। ক্লান্ত বিকেলে যখন অতীত মনে পড়ে যাবে তখন না হয় এইসব দেখে সে আগের দিনটায় ফিরে যেতে ইচ্ছে করবে। আনমনে মনটা খা খা করবে। মনে হবে কি রঙিন ছিল দিনগুলো, ইস আর একবার যদি ফিরে পাওয়া যেত। কয়েকজন দলে দলে তাদের ফ্রেন্ডদের সাথেও গ্রুপ ছবি তোলায় ব্যস্ত। একটা সময় পর কে কোন জায়গায় থাকবে তা তো বলা যায় না। পরম যত্নে স্মৃতি নিংড়ে চোখ দুটো খুশিতে হেসে উঠবে। কেউ কেউ নিজের বন্ধুকে জড়িয়ে ধরে অবরত চোখের পানি ফেলছে। কষ্ট হচ্ছে ভীষণ। কে জানতো সুন্দর কাটানো সময়গুলো এভাবে ফুরিয়ে যাবে? কখনো কি এক কিঞ্চিত পরিমাণ তারা টের পেয়েছিল? দিন গেলে আর সেদিন ফিরে আসে না। তুষিও জুইকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে যাচ্ছে। কোনোভাবেই কান্না থামানোর নাম নেই। এভাবে অবরত কান্না করাই জুই বলল, কথা দে সারা জীবন আমার সাথে থাকবি, কখনো দূরে যাবি না। যদি দূরে যাইও তবে মন আত্মা তোর কাছেই থাকবে। গলা ভেঙে যাওয়ায় অস্পষ্ট স্বরে বলে উঠে তুষি, আমার এমন লাগছে কেন? তোকে ছাড়া অন্য কোথাও পড়বো, এটা আমি মেনে নিতেই পারছি না। তুইও আমাকে কথা দে, এক কলেজে আমার সাথেই তুই পড়বি। যা, কথা দিলাম। আর কাঁদিস না, তুই কাঁদলে আমার অনেক খারাপ লাগে। কান্না থামালেও চুপটি করে দুজনকে জড়িয়ে ধরে রাখলো। রিমিও আনমনে তার বান্ধবী জেবার বাহুতে মাথা রেখে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। বুকের ভেতরটা কেমন হাহাকার করছে। প্রিয় স্কুল, স্যার, ম্যাম, বন্ধু বান্ধবগুলো হারিয়ে ফেলার হাহাকার। বাদরগুলোর সাথে আর কখনো একসাথে বসে আড্ডা দেওয়া হবে না। গল্পের ঝুলি নিয়ে আসর জমানো হবে না। স্কুল ছুটির পর কোনো এক ভীষণ বিকেলে বন্ধুর পায়ে পা মিলিয়ে চলাও হবে না। আজকের পরিচিত জায়গা 2 দিন পর শুধুই অপরিচিত হয়ে যাবে। যেখানে আসতে পা কখনো থমকে যেত না, নির্ভয়ে ক্লাসে যাওয়ার যেত, ঠিক একই জায়গাতেই 2 দিন পর জড়তা কাজ করবে। পা যেন আর এগোবে না। হুট করে রিক্সা করে স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় মনে পড়বে স্কুলের ঝালমুড়ি মামা, দারোয়ান মামা, স্যার ম্যাম, চিরচেনা ক্লাসের বেঞ্চ, সব একই আছে, শুধু আমরা নেই। তখন শুধু এক আকাশ পরিমাণ দীর্ঘশ্বাস আসবে। সব কিছুরই সমাপ্তি এই বিদায় দিয়েই হয়। অনুষ্ঠান শেষে সবাই একে একে বের হচ্ছে। তখনই রিমি দেখতে পেল ফুচকার দোকানের সামনে তুষার দাঁড়িয়ে আছে, সাথে মায়াবী ফুটফুটে চেহারার একটি বাচ্চা। দেখা মাত্রই ঠোঁটে এলো মিষ্টি হাসি। তুষারের দিকে হাত বাড়িয়ে ইশারা করার পরও কোনো উত্তর পেল না রিমি। তুষার সেই বাচ্চাটার সাথে কি নিয়ে যেন বকবক করছে। অন্য কোনো দিকে তার খেয়াল নেই। জেবাকে বিদায় দিয়ে তুষিকে খুঁজতে লাগলো সে। এদিক ওদিক ঘুরে খুঁজতেই চোখ চলে গেল খুব কষ্টে পা টিপে টিপে জুয়ের সাথে গেটের দিকে আসছে তুষি।
কাছাকাছি আসতে রিমি তুষির হাত শক্ত করে ধরে কোনো কথা বলতে না দিয়ে টেনে নিয়ে গেল ফুচকার দোকানে। জুইও আসলো ওদের পিছু পিছু। রিমি তুষার ভাইয়ের উদ্দেশ্যে বলল, তুষার ভাই, তুমি যে এখানে আসবে আমাদের তো একবারও জানালে না। আমি তো ভেবেছিলাম তুমি ঢাকাতেই আসো। পেছন ফিরে রিমিকে দেখেই একগাল হাসলো তুষার। সবাইকে বের হতে দেখে সেও জানতো ওরাও এখানে আসবে। এখানে আসতে তোদের পারমিশন নিতে হবে আমায়? কথা শেষ করে রিমির পাশে তাকাতে কালো মসলিন কাপড় পরা তুষির দিকে চোখ গেল। দেখতে পেল মুখটা ভারী থমথমে অবস্থা। মলিন মুখে অন্যদিকে তাকিয়ে আছে, চোখ জোড়ার কাজল লেপটে আছে। দেখে বোঝা গেল ন্যাকা শীত কাঁদনি কেঁদে নিয়ে একাকার। চট করে দৃষ্টি সরিয়ে জুইকে বলল, কেমন আছো বেয়াদব মহিলার পার্টনার? তুষারকে দেখে এতক্ষণ জুইয়ের মুখে যে হাসি ছিল সেটা পর মুহূর্তেই চুপসে ফাটা বেলুনের মতো হয়ে গেল। অভিমান জড়ানো কণ্ঠে জুই বলল, এটা কি বলেন ভাইয়া? ছোট বোনকে কি কেউ এসব কথা বলে? বোনকে সব বলা যায়, কিন্তু ঘরের বউকে নয়। তুষার তুষকে একবার পরখ করে জুইয়ের কথার উত্তর দিল। ওরা সবাই হাসলেও তুষি ওর কথায় এক নজর ওর পানে তাকিয়ে বিরক্তি নিয়ে আবার নিচের দিকে তাকিয়ে রইল চুপচাপ। তার আর ভালো লাগছে না। শাড়ি পরে এখন গা গুলিয়ে যাচ্ছে। বাসায় গিয়ে কখন চেঞ্জ করতে পারবে সে চিন্তায় অবরত করছে তুষি। সবাইকে বসিয়ে তুষার ফুচকা খেতে দিল। রাহামণি এখানে আসার পর থেকেই চুপচাপ। এত মানুষের মাঝে সে কাউকে চিনতে পারেনি, তাই মুখ দিয়ে একটা টু শব্দ উচ্চারণ করেনি সে। মনের ভেতর ভয় কাজ করার ফলে তুষারের গলা জড়িয়ে চুপচাপ মাথা এলিয়ে দিয়েছে তুষারের কাঁধে। এখন তুষিকে দেখে অল্প একটু যেন কথা ফুটলো মুখে। চোখ ছোট ছোট করে বলল, কিউট আপু, তোমাকে লাহার মতো বিউটিফুল লাগছে। তুষি এবার তুষারের দিকে তাকাতেই দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মুখ। কেমন মায়াভরা চোখে মুখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহাকে দেখেই দৌড়ে এলো তুষারের কাছে। এরপর রাহার গালে দু চারটা টপাস টপাস করে চুমু খেয়ে নিল। বলল, কিউটি, তুমি আসছো? কেমন আছো তুমি? তুষির খোলা রাখা চুলে রাহা ডান হাত ঢুকিয়ে খপ করে কয়েকটা চুল টেনে নিজের মুঠোয় নিয়ে বলল, পচা তুমি, ঠাস ঠাস তোমার পিঠে মাপবে। আমার সাথে কথা বনুনি কেন? আমি নাক করছি তোমার সাথে আলি। তুষার রাহার কাজে চোখ গরম করে মনে মনে আওড়ায়, শালির ঘরে শালি, তুই আমার বউয়ের চুলে হাত দেস? ব্যথা পাবে বিধায় আমি নিজেই তো ধরার সাহস পাই না। দোয়া করি বিয়ের পর প্রতি রাতে তোর জামাইবাবু চুল টেনে ছিঁড়ে ফেলবে, আর তুই ভ্যা ভ্যা করে চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদবি। তখন কেউ আর ফেরাতে যাবে না। আমিন। চুলে টান পড়ায় বেশ ব্যথা পেল তুষি। রাহার হাতের মুঠোয় থেকে চুল ছাড়াতে ছাড়াতে ব্যথা তোর গলায় বলল, কেন বাবা, তুমি রাগ করেছো কেন সোনা? মুখ ফুলিয়ে বড়দের মতো অভিমানের স্বরে রাহাব জবাব দেয়, ভাইয়া শুধু তোমাকে আদর করে আর আমাকে ছুটিতে নক্ত এনে দিছে। এই দেখো। ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে তুষিকে নিজের ঠোঁট উল্টে দেখায় রাহা। ওর কথা কানে পৌঁছাতেই তুষার তড়িৎ গতিতে রাহার মুখ চেপে ধরে। বিড়বিড় করে বলে, চুপ কর ভাই, ইজ্জত লুটিস না, অনেক হইছে, আন না। মুখ চেপে ধরায় রাহা কথা বলতে পারে না, আম শব্দ করে। রিমি, তুষি আর জুই এমন কাণ্ড দেখে খিলখিলিয়ে হাসে। সবাই যার যার মতো সময় কাটিয়ে তুষি জুইকে বিদায় দেয়। যাওয়ার সময় তুষার জুইয়ের কানে কানে বলে, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন, একদম ফাটাফাটি। তুষার চোখ টিপ দিল। জুই এহেন কথা শুনে একটু লজ্জা পায় অবশ্য। এরপর মুহূর্তেই হেসে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তুষার নিজেও একটা রিক্সা ডাকলো। এরপর রাহাকে নিয়ে উপরে বসে তুষি আর রিমিকে সিটে বসার জন্য জায়গা করে দিল। তিনজনই একই রিক্সায় যেতে যেতে তুষার রাহাকে বলে, বলো তো রাহা আফু রানী। এতক্ষণ সে তুষারের খাঁজ কাটা দাড়িগুলো এক এক করে দেখছিল। ওর কথায় মুখ তুলে তাকায় সে, চোখ পিটপিট করে বলে, আপু বেশি বেশি বিউটিফুল। ওয়াও না? রাহা দুই ভ্রু কুচকে ভাবুক হয়ে উত্তর দেয় তুষারকে, লাহা অত আতঙ্ক আর তুচি অত নানি। তুষি ওর কথায় ফিক করে হেসে দেয়। রাহাকে নিজের কোলে নিয়ে বলে, আর তুমি আমার কিউটি বনু, সোনা বনু। রাহার গালে জোরে একটা চুমু দেয়। ব্যথা পেয়ে রাহা দুই ভ্রু ভীষণ রকম কিঞ্চিত করে তুষির মুখের দিকে এগিয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই চট করে ছোট ছোট দাঁতগুলো দিয়ে তুষির নাকে ঝরে সরে কামড় বসিয়ে দেয়। তুষি ব্যথায় আর্তনাদ করে ওঠে। আচমকা আক্রমণে হা হয়ে যায় তুষার আর রিমি।
তড়িঘড়ি করে রাহাকে নিজের কাছে আনে তুষার। এরপর আস্তে স্বরে বলে, কত বড় সাহস, তুই আমার বউরে কামড় দেস, আমার জিনিসে হাত। তোর জামাইও বেশি বেশি কামড় দিবে, তখন দেখবি 2 দিন পরেই তোর ডেঙ্গু হয়ে গেছে শালি। বন করে দিচ্ছি, ঠিক করেছি না? রক্ত বের হবে দিকো। আমাকে এবার গালে ব্যথা দেয় সবাই। এই কথা শেষে আবারও তুষারের দিকে চোরা চোখে চেয়ে গম্ভীর স্বরে বলে, জামাই কামড় দিবে কেন? তুষার শালি বলে গালি দিয়ে তুষির মাথার কাছে গিয়ে মিনমিনে স্বরে বলে, আজ আমার আকাশে এক পশলা মেঘ নেমেছে। শীতের সকালেও বৃষ্টি এসেছে। খণ্ড খণ্ড মেঘগুলো বৃষ্টি হয়ে আমার প্রেয়সীর চোখে মুখে লেপ্টে যাচ্ছে। শহরে আজ শিমুল ফুলের মেলা বসেছে। বসন্তের বিকেলে হলুদ পাখি মধুর সুরে গান গাইছে। শহরের আনাচে কানাচে কপত কপতির আনাগোনা, চারপাশে মৃদু মন্দ বাতাস বইছে। আজ দিনটি ভীষণ অন্যরকম, ভীষণ। আমার ভালোবাসা পৃথিবীর সকল সৌন্দর্য সব কেন তোমার মাঝে ঢেলে দিয়েছে। আমি কি করি হায়? এই যেন চোখ নয়, জলজ্যান্ত অগ্নিশিখা, যে চোখে আমি সর্বনাশ দেখতে পাই। তোমার চোখের অশ্রুকে সবাই ভাবে পানি, তবে আমার কাছে সেগুলো রোদে চিকচিক করা মুক্তদানা। মেয়ে, তোমায় শাড়িতে লাগে পূর্ণাঙ্গ নারী, সাজলে কোমল স্বর্ণলতার মতো লাগে আমার মনোহরিণী। এই যে শুধুই আমার মনোহরিণী। এসএসসি পরীক্ষার আগের দিন রাতেই তুষির সব 14 গোষ্ঠীকে ফোন করলেন আমেনা বেগম। ওনার পাশেই দাঁতে দাঁত চেপে তুষি চুপচাপ বসে আছে। সবার সাথে এক এক করে দোয়া চাইতে হচ্ছে তাকে। কেউ কেউ তো বলছে, তুষি কিভাবে এত বড় হয়ে গেল, আমি তো ভাবতেই পারছি না। এই কথার পিঠে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে উত্তর দিচ্ছে তুষি। সব বদ কথা এক এক করে গিলে খাচ্ছে সে। সারা বছরও কোনো আত্মীয় স্বজনের খোঁজখবর থাকে না, কিন্তু রেজাল্টের দিনেই একটু খারাপ ফলাফল করলেই যেন তাদের সকল উস্কানিমূলক কথাবার্তা শুনতে হয়। তখন কথা শোনানোর জন্য শিখিয়ে দিতে হয় না। এই জিনিসটাই তুষির ব্যাপক রাগ উঠে যায়, ইচ্ছে করে সব কয়টার মাথা ফাটিয়ে দিতে। সর্বশেষ কল আমেনা বেগম তার ছোটবেলার বান্ধবীকে দিলেন। ভালো মন্দ জিজ্ঞেস করে তুষির দিকে ফোনটা বাড়িয়ে দিলেন। আস্তে করে বললেন, নে ধর, কথা বল। আগে সালাম দিয়ে দোয়া চা, যা যা বলবে চুপচাপ উত্তর দিবি। তুষি ফুসফুস করতে করতে সালাম দিল, দোয়া চেয়ে বলল, আন্টি কালকে আমার পরীক্ষা, দোয়া কইরেন। ওপাশ থেকে অবাকের ন্যায় উত্তর দিল, কি বলো তুমি? এখনই তুমি এসএসসি দিব? হায় হায়, 2 দিন আগেই না দেখলাম নাক দিয়ে দুধ পড়ছে। কত কুলে নিয়ে থেকেছি তোমাকে, অনেক সময় তো হিসিও করে দিছো। আজকাল মেয়েরা হুট করে কিভাবে যেন বড় হয়ে যায়। তা তুমি কি আর্টস থেকে পরীক্ষা দিচ্ছ? ঠিকই আছে, সায়েন্স নিয়ে পড়তে পারতে না? খুব কঠিন। ভালোই করেছো তুমি। পরীক্ষা শেষে আমাদের এখান থেকে ঘুরে যেও কেমন? এহেন কথায় মনে মনে 101টা গালি দিল তুষি। সে নাকি আমাকে বড় করেছে। বজ্জাত বেটি, আমার মা কষ্ট করে বড় করলো, আর উনি নাকি চট্টগ্রাম থেকে এসে আমাকে কোলে নিয়ে ঘুরেছে। মিথ্যাবাদী। মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, জি আন্টি, দোয়া করবেন। আর আমি সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছি। ভালো থাকবেন আন্টি, আমার অনেক পড়া জমে আছে। তুষি, ফোন রেখো না, আমার কথাটা শোনো। তুষি আর এক মুহূর্ত সময় ব্যয় না করে টুস করে কল কেটে দিল। বড় করে একটা শ্বাস নিয়ে সোফায় গা এলিয়ে দিল। এরপর পাশ ফিরেই দেখতে পেল আমেনা বেগম রেগে মেগে একাকার। বড় বড় চোখ দুটো বেজায় লাল হয়ে আছে। তুষি বুঝতে পারলো তার প্রাণের বান্ধবীর কথা না শোনায় ব্যাপক রেগে গেছেন তিনি। রুমের দিকে পা বাড়াতে বাড়াতে জোরপূর্বক হেসে বলে, পড়তে যাব আম্মু, টাটা। আমেনা বেগম হাতের পাশে কিছু একটা খুঁজলেন। টিভি রিমোট পেতে তুষির দিকে ছুঁড়ে মেরে উচ্চস্বরে বলে ওঠে, বেয়াদবের হাড্ডি, শয়তান, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও বুঝিস না? তুষি এক ভৌ দৌড় দিয়ে চুপটি করে জোর গলায় পড়তে লাগলো। আজ সকাল সকাল রিমি টেবিলে এক বসাতেই ভীষণ রকম পড়ছে। একটুও বসার সময়টুকু পাচ্ছে না সে। আজ প্রথম পরীক্ষা বিদায়, মনে অন্যরকম ভয় বিরাজ করছে। সারা শরীর কেমন যেন ঝিমঝিম মেরে যাচ্ছে। কাল সারা রাত চিন্তায় তুষি আর রিমি দুজনের এক চিলতেও ঘুমোতে পারেনি। তুষি ঝিমিয়ে ঝিমিয়ে শেষবারের মতো রিভিশন দিয়ে টেবিল থেকে উঠে দাঁড়ালো। টাওয়াল নিয়ে বাথরুমে গেল। ফ্রেশ হয়ে নতুন আয়রন করা স্কুল ড্রেস পরে আয়নার সামনে গিয়ে বসলো।
দুপাশে দুবেননি করার সময় জান্নাত ওর রুমে এসে বলে, কিরে, পরীক্ষার প্রস্তুতি কেমন? ঠিকঠাক লিখতে পারবি তো? জান্নাতের কথায় আয়নার ভেতর থেকে ওর দিকে তাকিয়ে জবাব দেয় তুষি। আপুরে, চিন্তায় মাথা সব তার ছিঁড়ে যাচ্ছে। আপু বল না, পরীক্ষা ভালো হবে তো? চিন্তা করিস না, চুপচাপ লিখে যাবি, অন্য কারো দিকে চোখ দিবি না, তাই হবে। চোখ কান খোলা রেখে বেঞ্চ চেক করে নিবি। তবুও মনটা কেমন অশান্তি লাগছে আপু। তুষির কাছে এসে ওর গাল দুটো আলতো টিপে দিয়ে জান্নাত বলে, কিচ্ছু হবে না পাগলি, দেখবি পরীক্ষা একদম ফাটাফাটি হবে। তুষিকে নিজের মতো করে সবটা বুঝিয়ে শিখিয়ে দিল জান্নাত। তবুও মনের ভেতর ভয় এক বিন্দু পরিমাণও কমার নাম নেই। কেমন এক বিচ্ছিরি রকমের অনুভূতি হচ্ছে, যা পড়েছিল সব যেন মুহূর্তে গুলিয়ে ফেলছে। ভয়, চিন্তা, নার্ভাসনেস সব কিছুই নিয়েই সকালে অল্প করে একটু নাস্তা করে নিল রিমি ও তুষি। খাবার যেন আর কোনোভাবে গলা দিয়ে নামছে না। আমেনা বেগম দুজনের অবস্থা বুঝতে পেরে আদুরে স্বরে শুধালো, পরীক্ষা নিয়ে এত চিন্তা করলে হবে? মনকে শক্ত রাখতে হবে। তোমরা যেভাবে পড়েছ ওভাবেই সব লিখে আসবে। আল্লাহর ওপর ভরসা রাখো, ইনশাআল্লাহ দুজনের পরীক্ষাই ভালো হবে। আতিকুর রহমান বইয়ের কথায় ওদের দিকে তাকালেন। রুটি ছিঁড়ে এক টুকরো মুখে পুরে খাওয়ার মাঝে বললেন, আমি জানি আমার দুই মা এতটাও নরম নয়, তাদের উপর আমার অনেক বিশ্বাস আছে। তোমরা তোমাদের পরিশ্রমের সুষ্ঠু ফল ঠিকই পাবে। কষ্ট করলে সেই কষ্ট কখনো বৃথা যায় না, মনে রেখো। এরপর দুজনের দিকে তাকিয়ে তাদের উদ্দেশ্যে বলল, তোমাদের কি খুব টেনশন হচ্ছে? তুষি মুচকি হেসে বলে, না বাবা, দোয়া করো যাতে পরীক্ষা ভালোভাবে দিতে পারি। সকালের খাওয়া শেষে সকলের কাছে দোয়া নিয়ে আলতাফের সাথে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিল তারা। আলতাফ কাল রাতে বাসায় এসেছে। আদরের দুই ভাইজি আর মেয়েকে নিয়ে প্রথম দিন সে নিজেই যাবে। রাস্তায় নানা ধরনের ভরসার কথা বলে দুজনকে হাসালেন। এভাবে তারা ঠাট্টা তামাশা করতে করতেই তাদের গন্তব্যে পৌঁছে গেল। তুষার পরীক্ষা শেষ হওয়ার জন্যই অনেকটা সময় ধরে অপেক্ষা করছে। পরীক্ষা শেষে সবার মুখে হাসি নিয়ে এক এক করে বের হয়ে আসলো সবাই। তুষিকে গেটের ভেতরে ক্লাসের এক ছেলে ডেকে ভালো মন্দ জিজ্ঞেস করলো। এরপর তুষি, জুই, রিমি আর জেবা গেট থেকে বের হয়েই কার কেমন পরীক্ষা হয়েছে, কি কি কমন পড়েছিল এসব নিয়ে আলোচনা করতে করতে আসছে। তুষি সহ সবাই বেশ ভালোই পরীক্ষা দিয়েছে। তুষার ওদের দিকে এগিয়ে এসে বলে, কিরে সবাই, কেমন পরীক্ষা দিলি? সব কমন পড়েছিল? তুষারের কথায় সবাই সামনে তাকায়। রিমি খুশি হয়ে যায়। তুষি কখনো ভাবেনি আজ তুষার আসবে। অবাকের স্বরে বলে, তুষার ভাই, তুমি এখানে? রিমি সবকটা দাঁত বের করে তুষারের প্রশ্নে উত্তর দেয়। ভালো হয়েছে ভাইয়া, সব কমন পড়েছে। তুষিও বেশ ভালো দিয়েছে শুনলাম। তুষার তুষির দিকে তাকিয়ে মুখ বাঁকা করলো, মাথায় চাটি মেরে বলল, এটা কি তোর শ্বশুরের সম্পত্তি? আমি আসতে পারবো না, বেয়াদব মহিলা। তুষি ভড়কে গেল। আজও এখানে ঝগড়া শুরু করে দিল এই বন মানুষ। অবশ্যই ভুলে গিয়েছিল এই জঙ্গলি ভূতকে দিয়ে সবই সম্ভব। দুর্ভ্রু কুচকে বলে, আসলে কি বলতো, আমি ভুলে গিয়েছিলাম আজকাল জঙ্গলি ভূতগুলো তো এখানে সেখানে ঘুরে বেড়ায়, তাই না জুই? জুই পড়ল মহা বিপদে। একবার তুষারের দিকে তাকিয়ে মৃদু হাসলো। আর তুষি অবরত জুইকে ডান হাত দিয়ে কোনো এগুতা দিচ্ছে। তুষির দিকে তাকিয়ে বলে, চুপ কর ভাই, এসব কি বলিস? তোর থেকে কত বড় সে কথা কি ভুলে যাস? তুষি উত্তরে কিছু বলার আগেই তুষার জবাব দেয়, বাদ দাও তো আমার আদরের শালিকা, বেয়াদব মহিলার আজাইরা কথা আমি কানে নিই না। ঠিক বলেছো ভাইয়া, চলো আজ আমাদের বাসায় যাবে। আমাদেরকে ইংলিশ খুব ভালোভাবে বুঝিয়ে দিবে, প্লিজ ভাইয়া। রিমি কথাটা বলেই তুষারের হাত ধরে টানতে লাগলো। তুষার একগাল হেসে বলে, যাবো, সমস্যা নেই। তুষি চুন্নি, চল বাসায়। আজ ফুপ্পির কাছে গুনে গুনে তোর নামে 1000টা বিচার দিব। তুষি মুখ মুছড়ে দিল। যেবার জুইকে বিদায় দিয়ে আলতাফ রহমানকে নিয়ে চারজনেই বাসায় চলে গেল। ফেব্রুয়ারির এই মিষ্টি রোদে চারপাশ ঝকঝক করছে। কলেজের ছুটির পর বাসার দিকে রাস্তা দিয়ে আনমনে হাঁটছে জান্নাত। কাল রাতে আহিরের সাথে ফোন ওয়েটিং নিয়ে ভীষণ রকম ঝগড়া হয়েছে। জান্নাতের ভাষ্যমতে আহির তার সাথে টাইম পাস করছে। তার একাধিক পেমেন্ট কোনো রেকর্ড না থাকলেও জান্নাত এটা নিয়ে ভীষণভাবে ক্ষেপে রয়েছে কাল রাত থেকে। আহিরের প্রতি সে এমনভাবে মিশে গেছে, এখন আর কোনোভাবে কথা না বলে থাকা যায় না। সব কষ্টটা যেন মনের মাঝে উকি দিয়েছে। আহির যদি সত্যি ঠকায় তখন? তার চরিত্রে কোনো রকম ভেজাল নেই, এটা জান্নাত জানে। তবুও মনের মধ্যে এক প্রকার ভয় কাজ করছে, আহিরকে হারানোর ভয়।
এসব ভাবতে ভাবতেই হুট করে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে কেউ একজন জান্নাতকে নিজের কাছে নিয়ে আসে। জান্নাত ভয়ার্ত চেহারায় নিজেকে দেখে। এবার পাশ ফিরে তাকাতে ভূত দেখার মতো চমকে উঠেছে। তখনও জান্নাতের বাম হাত অন্য কারো দখলে। জান্নাত গলা ভিজিয়ে কিছু বলার আগেই আগন্তুক রাম ধমক দিয়ে জান্নাতকে বলে, রাস্তা হাঁটার সময় মন কোথায় থাকে? এখন কিছু একটা হয়ে গেলে আমার কি হতো? আমাকে পাগল বানানোর জন্য তুমি আর কি কি করবে বলো তো? ফোন বন্ধ রেখেছো কেন? এতটুকুনি একটা মেয়ে, তার রাগ থাকবে পানির মতো ঠান্ডা, তা না, তার রগে রগে দম্ভ। জান্নাত ফুঁসে ওঠে, জোরে ধাক্কা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, কেন এসেছো তুমি? যাও না, কাল সারা রাত যার সাথে প্রেম আলাপন করেছো তার কাছে যাও। বাজে বকো না, মাথায় তো এক বিন্দু পরিমাণে গিলোটিলও নেই, আছে শুধু সন্দেহ। চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। যাবো না, তুমি চলে যাও, বদমাইশ কোথাকার। আহির চট করে একটা রিক্সা ডেকে নেয়। এরপর জান্নাতকে বলে, চুপচাপ ওঠো, বেশি বক বক করবে একটা আসামের ভর্তা বানিয়ে ছাড়বো। বলছি না চলে যাও তুমি। আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আহির অনেক করে বোঝানোর পরও যখন দেখলো জান্নাত নাসর বান্দা তার মতোই জেদ করে রয়েছে, তখন চারপাশ ভালোভাবে দেখে নিজের দু হাতে জান্নাতের কোমর চেপে ধরে জোর করে রিক্সায় উঠালো। ইতিমধ্যে জান্নাত ছাড়ার জন্য ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। রাগে আহিরের চুল টেনে ধরেছে। আহিরও কম না, রিক্সার হুডি তুলে বাম হাতে কোমর খামচে ধরে বসে রইল। এরপর চুলের মাঝে মুখ ডুবিয়ে বলল, সব সময় রাগ করো কেন? আর একবার রাগ করলেই বিয়ের আগে বাসর সেরে ফেলবো, বলে দিলাম। সব জোর করে আদায় করে নিব আমার সোনা। জান্নাতের হৃদস্পন্দন থমকে গেল। সবকিছু এলোমেলো হয়ে কোথায় যেন হাওয়া হয়ে গেল। রাগ কমতে গিয়েও কিছু বলতে পারল না। নিঃশ্বাস কেমন ভারী হয়ে আসছে। আহির জান্নাতের গালে চুমু খেলে বলল, চলো না জান, বিয়ে করে নেই, এই দূরত্ব মিটে যাক, তুমি আমি মিলে হয়ে যাই এক। তোমার সকল লোম কুপিয়ে আমার ছোঁয়া পাক, ভালোবাসাগুলো বিয়ের পর তর তর করে আরও বাড়বে। সবসময় তোমাকে আমি আমার ভালোবাসায় ডুবিয়ে রাখবো। এহেন কথায় রীতিমতো জান্নাতের কান থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঠোঁট কামড়ে চোখ খিচে বাম হাতে শক্ত করে আহিরের শার্ট খামচে ধরলো। নাকে টপ টপ করে পানি ঝরছে। এতটা কাছে আসলেই জান্নাতের প্রাণ যায় যায় অবস্থা। বিয়ের পর যখন মিশে একাকার হবে তখন কি উপায় হবে? মুখে কোনো কথা আসছে না। বহু কষ্টে উচ্চারণ করলো জান্নাত, তোমার মতো বদমাইশ লোককে আমি জীবনেও বিয়ে করব না। মুখে ফুটলো আহিরের দুষ্ট হাসি। ঠোঁট টিপে হেসে বলল, তোমাকে সামলাতে এই আইরকেই লাগবে, বাকি সব দুধ ভাত। জান্নাত মাথা নিচু করে আছে, তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছে না। এই অবস্থা দেখে জোরে জোরে হাসতে লাগলো আহির। জান্নাতের কাছে ওর হাসি সহ্য হলো না। কেমন কাটা খায় নুনের ছিটের মতো লাগলো। ইচ্ছে মতো কিলঘুষি দিয়ে হাজারটা গালি দিয়ে ক্ষান্ত হলো। আহির হাসতে হাসতেই বলল, এত হাত চলে কেন? একটু আদর্শ আগত দিতে পারো, নাকি বিয়ের পর দিবে বলে সব জমি রাখছো? ঠিক আছে, প্রতি রাতেই চলবে অপুরন্ত আদর্শ আগ। তোমাকে একটু ঘুমাতে দেব না, আমার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাবে সোনা। তুষারকে বাসায় আসতে দেখে আমেনা বেগমের খুশি দেখে কে? খুশিতে মন ভরে আদর করলো। তুষি এসব দেখে অভ্যস্ত হয়ে গেছে। ফুস করে নিঃশ্বাস নিয়ে রুমের দিকে রওনা দিল। যেখানে তাকে জিজ্ঞেস করবে কেমন পরীক্ষা দিলি, তা না কেমন ভাইপোকেই পেয়ে সব ভুলে গেছে দেখো। দরজা হালকা ভিজিয়ে ঘড়ি চুলের বেনুনি খুলল। এরপর ড্রেস চেঞ্জ করার জন্য বাথরুমের দিকে পা বাড়াতেই তুষার হুড়মুড় করে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। হনহন করে তুষির অতি নিকটে এসে এক অস্বাভাবিক কাজ করে বসলো। তুষি কিছু বুঝে ওঠার আগেই তুষার দুহাতে ওকে নিজের কাছে এনে তুষির গলা সেই কালো চকচকে তিলে অচিরেই নিজের দাঁতের দংশনে রক্ত লাল করে দিল। হালকা ব্যথায় কুকিয়ে উঠে তুষি। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করেও কোনো লাভ হলো না। তুষার অনেকটা সময় দাঁত চেপে কামড়ে দিয়ে সরিয়ে দেয় তুষিকে। বাম হাত গলায় দিয়ে তুষি দেখতে পেল হালকা রক্ত বেরিয়ে এসেছে। হাত দিয়ে ঠোঁট মুছে জোরে শ্বাস নিয়ে বলল তুষার, এভাবে সেজে গুজে পরীক্ষা দিতে গেলি কেন? শাস্তিটা কেন দিলাম তা নিজে নিজেই খুঁজে নিস। গেটের ভেতর ছেলেদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, তাই না? রাবিশ। আর কোনোদিন ছেলেদের সাথে কথা বলতে গেলেও দুইবার ভাববি। তুষি ঢোক গিলে কাপা কাপা পা নিয়ে আয়নার কাছে যায়। হাত সরাতেই দেখতে পায় রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে। তখনই কান্না পেয়ে যায় ওর। বাইরে গেলে সবাই কি ভাববে?
তুষারের দিকে তাকিয়ে রাগে দুঃখে বলে, শয়তানের শয়তান, কি করলি তুই? খারাপ লোক, সামনে থেকে যা তুই। আমাকে বুঝিয়ে বললে হতো না? বুঝার মতো মেয়ে না তুই, তাই এই দাগ যতবার দেখবি ততবারই মনে পড়ে যাবে আমার কথা। তুষি রীতিমতো ফুঁসছে। তুষির সামনে এসে আলতো করে নাকে নাক ঘষে তুষার বলে, কপালে চুমু খেয়ে বলল, আমাকে রাগিয়ে দিস কেন সব সময়? লক্ষ্মী মেয়ের মতো থাকতে পারিস না? তাহলেই তো আদরে আদরে ডুবিয়ে রাখি। 10টা না 5টা না, একটা মাত্র ফুপ্পিকা বাচ্চা, রাজাকারের বংশধর। তুষি নাক টেনে অবরত কাঁদছে। তুষার দুহাতে গাল মুছিয়ে দিয়ে নিজের খাঁজ কাটা দাড়ি দিয়ে তুষির গাল চেপে ধরে। ব্যথা পেয়ে তুষির রেগে তাকায় ওর দিকে। তুষার ঠোঁট টিপে হেসে ওঠে। তুষি, তোর গলায় এটা কিসের দাগ? জান্নাত তুষির দিকে আগাগোড়া নিক্ষেপ করে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে এ কথা বলে। জান্নাতের কথায় তুষি হকচকিয়ে যায়। ভয়ে তাড়াহুড়ো করে পেছনের খোলা চুলগুলো সামনে এনে ঠিকঠাক করে। এরপর আমতা আমতা করে বলে, অ্যালার্জি আপু, রাতে বেগুন ভাজি খেয়েছিলাম, চুলকিয়ে এমন হয়েছে। কি বলিস, সত্যি? তুষি কথাটা ঘোরানোর জন্য ঘন ঘন মাথা দুলিয়ে বলে, আরে সত্যি আপু, বাদ দাও তো এসব। আহির বলদের কি খবর তাই বলো। আহিরের নাম শুনে মুখ বাঁকায় জান্নাত, গাল ফুলিয়ে জবাব দেয়, ব্রেকআপ করে দিয়েছি ওই বজ্জাতির সাথে। আমাকে কিভাবে চালানো যায় সেই হিসাবে সারাক্ষণ কষতে থাকে। তুষি খিলখিলিয়ে হেসে বিছানায় গড়াগড়ি খায়। জান্নাত রাগে ফুসফুস করতে করতে তুষির পিঠে কয়েক ঘা বসিয়েও দিল। তুষার সকালের নাস্তা ফুপির বাসাতেই করলো। রিমি বায়না ধরেছে আজ কোনোভাবেই তুষার যেতে পারবে না। রিমির এক কথা, পরীক্ষার হলে দুজনকে তুষার নিয়ে যাবে। তুষি আপাতত চুপ করে নাস্তা করছে। দিন দিন আরও বেশি খ্যাপাটে হয়ে যাচ্ছে তুষারের প্রতি। এখন আর নিজেকে কোনোভাবেই বুঝাতে পারে না। ইচ্ছে করে তুষারের বাচ্চাকে ছিঁড়ে ফেলতে। এই বন মানুষের জন্যই প্রতিবার সবার কাছে তুষিকে অপদস্থ হতে হয়। লজ্জায় মাথা কাটা যায় তুষির। বাসা থেকে বের হয়ে সিএনজিতে উঠল 3 জন। তুষার হলে দিয়েই আজ বাসায় চলে যাবে। রিমির কথায় সকলের সামনে না করতে পারেনি সে। এভাবে এক সময় স্কুলের সামনে গিয়ে পৌঁছালো তারা। তুষার দুজনের উদ্দেশ্যে হাসি হাসি মুখে বলল, প্রতিটি পরীক্ষা ভালো হলে শেষ পরীক্ষার দিন দুজনের জন্যই স্পেশাল একটা গিফট আছে। তুষি ভ্রু কুচকে ভাবুক হয়ে বলল, তোমার মতো কিপ্টে আবার দেবে স্পেশাল গিফট? হাস্যকর। রিমি হেসে দিল। তুষার মাথায় চাটি দিয়ে জবাব দেয়, তোর পরনে 70% জিনিসপত্রই এই তুষারের দেওয়া, এটা ভুলে যাস না। কচু দিয়েছো, কচু। তুষি ভেংচি কেটে রিমির সাথে গেটের ভেতর চলে গেল। তুষার মৃদু হেসে আলতাব রহমানকে ফোন করে আসতে বলে নিজে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এভাবেই কেটে যায় কয়েকটা দিন। পয়লা ফাল্গুনের প্রথম দিনে জান্নাত উচ্চস্বরে তুষিকে ডাকতে থাকে। চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে দেয় তুষি। জান্নাতের হাতে থাকা একটা প্যাকেট তুষির পানে বাড়িয়ে দিয়ে বলে, এই নে তুষি, তোর নামেই পার্সেলটা এসেছে। কি অর্ডার দিয়েছিলি আমাকে বললি না তো? তুষি হতবাক হয়ে যায়। তার জানা মতে আজ থেকে 1 মাস অবধি সে কোনো পার্সেলই অর্ডার করেনি। ঠোঁট ফুলিয়ে অনেক মনে করার চেষ্টা করে। এরপর জান্নাতের উদ্দেশ্যে বিস্মিত হয়ে বলে, আপু, আমি তো কোনো পার্সেলই অর্ডার করিনি। কে দিয়েছে এটা? তুই দিসনি, কিন্তু তোর নামই তো এসেছে। যাই হোক, খুলে দেখ। আমি বরং চাই, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি আজ কোথায় যাবে আপু? জান্নাত চোখ টিপ মেরে উত্তর দেয়, ভুলে গিয়েছিস আজ কি ভালোবাসা দিবস। আহিরের সাথে ম্যাচিং করে কাপল ড্রেস নিয়েছি। রমনায় ঘুরতে যাব দুজনে মিলে। যাক বাবা, এত দূর যাবে। চাচু যদি জানতে পারে তোমার পিঠের ছাল একটাও আস্ত রাখবে না। জানলে তো। জান্নাত বড় বড় পা ফেলে রেডি হতে যায় নিজের রুমে। তুষি প্যাকেট হাতে বিছানায় বসে আনপ্যাক করে পার্সেলটা। বক্সটা খুলতে দেখতে পায় একটা টকটকে লাল শাড়ি, সাথে 2 জোড়া কাচের রেশমি চুড়ি, একটা গাজরা আর কিছু ম্যাচিং জুয়েলারিও আছে। শাড়িটা মেলে দেখতেই একটা সুন্দর হলুদ রঙের চিরকুট দেখতে পেল। হাত বাড়িয়ে ভাঁজ খুলতেই তুষারের গুটি গুটি হাতের যত্নে করা লেখাগুলো চোখে পড়ে তুষি। তুষি জুন্নি, শাড়িতে সেই কবে দেখেছিলাম মনে পড়ছে না। তোর এই ছন্দ ছাড়া বদমেজাজি বিরক্তিকর আপন মানুষের প্রথম ফাগুনে তার প্রেয়সীর গালে লাল টকটকে শাড়ি পরিহিতা রমণীদের মতো বউয়ের রূপে দেখতে ইচ্ছে করছে ভীষণ। আজ সবার কাছে ভালোবাসা দিবস, তবে আমার কাছে পহেলা ফাগুন। শুভ পহেলা ফাগুন সুইট হার্ট। আমার মতো এই অধমের অবাধ্য ইচ্ছে কি পূরণ হবে? হবে হবে, জানি হবে। তাই তো বিয়ের আগেই বউ রূপে দেখার লোভ সামলাতে পারলাম না।
যাই হোক, অপেক্ষায় থাকবো জান। সামনাসামনি না হোক, ছবিতে মন ভরে দেখবো আজ, যার বিচরণ সবসময় এই বদমিজাজির বুকে। তুষারের চিঠিতে তুষির বুক কাঁপে, নতুন নতুন অনুভূতিতে মন হারিয়ে যায়, দম বন্ধকর অবস্থা হয়। চিঠিটা বাম হাতে নিয়ে শাড়িটা বুকে চেপে ধরে, বিছানায় গড়িয়ে পড়ে বসে, চোখ বন্ধ করে আনমনেই অজানা খুশিতে হেসে ওঠে। এই কেমন পাগলামি তুষার ভাই, দিন দিন এমন হচ্ছ কেন? আমার এই ছোট্ট মন যে এত বড় বড় আশ্চর্য জিনিস নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি মরে টরে গেলাম। আর পারছি না তুষার ভাই, আর পারছি না। জান্নাত লাল পাড়ের হলুদ শাড়ি পরে নিজের মতো সেজে গুজে নিল। আয়নায় নিজেকে দেখে নিজেই যেন হাজারবার ক্রাশ খাচ্ছে। ঠোঁট এলিয়ে বিড়বিড়িয়ে বলল, হাই জান্নাত, আজ তোকে তো একদম ফাটাফাটি লাগছে। শত শত আহির আজ আমাকে দেখে তবদা খেয়ে যাবে। এরপর বিছানা থেকে পার্স হাতে নিতেই ফোনে মেসেজ টোন বেজে ওঠে। ফোন অন করতে দেখতে পায় আহিরের মেসেজ। কখন আসবা তুমি? আমি সেই আধা ঘন্টা ধরে তোমার বাসার নিচে ওয়েট করছি। 5 মিনিটের মধ্যে নিচে আসো, ব্যাস। আসছি। মেসেজ সেন্ড করে আপন মনে নরম স্বরে গান গাইতে গাইতে রুম থেকে বের হয় সে। ড্রয়িং রুমে আসতেই নাজমা বেগম পেছন থেকে ডেকে বলে, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস তুই? ব্যাপার কি বলতো? জান্নাত পরে মহা বিপদে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। কখনো মায়ের সাথে সে মিথ্যে বলেনি, তবুও খপ করে বলে ফেলে, সব ফ্রেন্ডরা মিলে আজ প্ল্যান করেছি, ঘুরতে যাব মা, আর ফটোগ্রাফি করব। নাজমা বেগম চোরা দৃষ্টিতে জান্নাতের পানে তাকিয়ে বলে, সত্যিই ঘুরতে যাচ্ছিস? কয়জনে যাচ্ছিস? আসবি কয়টায়? একটু পরেই চলে আসবো মা। বুঝোই তো ফটোগ্রাফি করতে কত টাইম লাগবে, বলা তো যায় না। নাজমা বেগম ধমকাতে যাবে তখনই আমেনা বেগম সহ তুষি আর রিমিও আসে। তুষি দেখেই বুঝে ফেলে এখনই বের হবে জান্নাত। আমেনা বেগম প্রশ্ন ছুড়ল জান্নাতকে, শাড়ি পরে কোথায় যাচ্ছিস? আজ তানহা আসবে আর তুই বের হচ্ছিস? কাকিয়ার কথায় জান্নাত যেন সাহস পেল, মুখে হাসি নিয়েই বলল, একটু পরেই চলে আসবো কাকিমা, এখন যাচ্ছি, সবাই ওয়েট করছে। এই বলে আর 1 মিনিটও দেরি না করে হনহন করে বাসা থেকে বের হলো জান্নাত। গেটের সামনে আসতেই দেখতে পেল কিছুটা দূরে গাছের ছায়ার মাঝে আহির রিক্সা নিয়ে বসে আছে আর ফোনে টাইম দেখছে। জান্নাত একগাল হেসে তার দিকে এগিয়ে আহিরের হাত চেপে ধরে। দেরি হওয়ায় আহির একবার জান্নাতের দিকে তাকিয়েই অন্যদিকে ঘুরে দাঁড়ালো। সে জানে জান্নাত এখন অনেক কিছু বলে রাগ ভাঙাবে। জান্নাত টেনে রিক্সায় উঠিয়ে মাথাটা আহিরের কাঁধে রাখলো, এরপর বলল, হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাই জান। হয়েছে, আর বলতে হবে না। আজকের এই সুন্দর দিনও তুমি দেরি করলে। কত কিছু ভেবে এসেছিলাম, সব মাটি করে দিলে। আর রোমান্টিক একটা। রিক্সা চলছে আপন গতিতে। জান্নাত মাথা তুলে আহিরের পরনে পাঞ্জাবির উপর থেকেই কাতুকুতু দেওয়া শুরু করে। আর যত কিছুই করুক আহির একটা কথাও বলবে না। জান্নাত নাসর বান্দা, এই চুল টেনে ধরেছে, আবারও চিমটিও কাটছে। শেষে আহির সহ্য করতে না পেরে জান্নাতের পিঠ দিয়ে ডান হাত গলিয়ে ওর উন্মুক্ত পেটে হাত চেপে ধরলো। কোনো ছেলের থেকে প্রথমবারের মতো এহেন স্পর্শে জান্নাতের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হয়। তড়িৎ গতিতে জান্নাতর পানে অসহায় চোখে চেয়ে এক শুকনো ঢোক গিলে বলে, কি করছো? হাত সরাও আহির, আমার কেমন যেন লাগছে। জান্নাতকে জব্দ করতে পেরে মনে মনে হাসে সে। এরপর আরো কাছ এসে সারা মুখে ফু দেয়, কানের কাছে ছোট ছুঁয়ে চুমু খেয়ে বলে, হাত সরাবো না আজ। আমাকে জ্বালাতে এসে এখন নিজেই জ্বলো। এরকম আগুনের মতো সেজে এসেছো কেন? কেমন গভীরভাবে শুয়ে দিতে ইচ্ছে করছে। ভুলে যদি আজ কিছু করে বসি, আমাকে দোষ দিতে পারবে না। জান্নাত থবনে যায়, চুপচাপ বাম হাত দিয়ে অবরত আহিরের হাত সরাতে গিয়েও ব্যর্থ হয়ে বসে রইল। আহির এবার জান্নাতের ঠোঁটে স্লাইড করতে করতে বলে, কি আছে এই ঠোঁটে? দেখলি মাথায় আগুন ধরে যায়, নিজেকে সামলানো ভীষণ কষ্ট হয়ে যায়। বাজে কথা বলো না তো আহির, চলো কোনো একটা পার্কে গিয়ে বসি। আগে বলো, আজ যা চাইবো তাই দেবে। জান্নাত ভয়ে ঢুক গিলে অস্পষ্ট স্বরে বলে, আগে শুনবো তারপর। হু হু করে হেসে উঠে আহির জান্নাতকে ছেড়ে দেয়। আলতো করে হাত ধরে বলে, আমাকে তুমি এমন ছেলে মনে করলে কিছুই চাইবো না, শুধু তোমার ওই ঠোঁটে চুমু খেতে চাই। জান্নাত দুষ্টুমি বুঝতে পেরে ইচ্ছে মতো কয়েকটা কিলঘুষি বসিয়ে দিল আহিরের বাহুতে। চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, বিয়ের আগে এসব কিছুই হবে না, যাও এখান থেকে।
আহিরা চারপাশ এক পলক চেয়ে চুপ করে জান্নাতের গালে চুমু খেয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে, এই যে হয়ে গেল, এভাবে ধীরে ধীরে সব হবে সোনা, শেষে বাচ্চা হয়ে যাবে। আহিরের ঠোঁট কাটা কথায় জান্নাতের কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে। মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না ওর। লজ্জা রাঙা হয়ে আহিরের বুকেই মুখ লুকালো সে। রিকশায় দুজন এতটাই কথায় মত্ত ছিল যে পাশ দিয়ে আতিকুর রহমান বাইক নিয়ে যাচ্ছে এটা খেয়ালই করেনি। অনেকটা সময় আতিকুর রহমান তাদের দেখে অফিসে যাওয়ার জন্য তাড়াতাড়ি বাইকে স্টার্ট দেয়। আজ বাসায় গিয়ে এর একটা বিহিত করতেই হবে। তুষি দুপুরে গোসল করে পরিপাটি হয়ে তুষারের দেওয়া সেই মসলিন শাড়িটা যত্ন নিয়ে পরে নেয়। ঠোঁটে শুধু হালকা লিপস্টিক ব্যবহার করেই দুহাত ভর্তি চুড়ি পরে। এরপর রিমিকে ডাকার জন্য বেরিয়ে যায়। রুমে এসে আয়নায় নিজেকে দেখে রিমির উদ্দেশ্যে বলে, রিমি, দেখ তো কেমন লাগছে আমায়। রিমি শুয়ে শুয়ে বই পড়ছিল। তুষিকে দেখে উঠে বসে, নাকের ডগা থেকে চশমাটা ঠিক করতে করতে বলে, সুন্দর, কোথাও যাবি নাকি? আরে না, কার সাথে যাব, এমনি মন চাইলো তাই পড়েছি। আয় তো কয়েকটা সুন্দর ছবি তুলে দে। ছাদে গিয়ে রিমি একটার পর একটা ছবি তুলে দিল। এরপর তুষির রুমে এসে তুষারের ইনবক্সে একের পর এক সবগুলো ছবি সেন্ড করে। শেষে ভাবলো ভিডিও কল করা যাক। তুষার তখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। ফোন কল আশায় একটু দূরে সরে যায়। রিসিভ করতেই দেখতে পায় কাঙ্ক্ষিত সেই প্রেয়সীর লজ্জা রাঙা মুখ। তুষার মুচকি হেসে বলে, কিরে, এভাবে সেজে গুজে কোথায় যাচ্ছিস? এখনই জামাই বাড়ি যাওয়ার প্ল্যান করা হচ্ছে? তুষির সব লজ্জা যেন অচিরেই পরিবর্তন হয়ে গেল। ঠোঁট উল্টে জবাব দেয়, এমন ভাব করছো যেন কিছুই জানো না। তোমাকে দেখানোর জন্যই তো ভিডিও কল দিলাম। শাড়িটা সুন্দর, থ্যাংক ইউ জঙ্গলি ভূত। মানতেই হবে, মন মানুষের পছন্দ আছে। তুষার অবাক হওয়ার ভঙ্গিতে বলে, এসব কি বলিস তুষু? কে না কে তোকে শাড়ি দিয়েছে, এটা তুই আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস? এটা কিন্তু খুব খারাপ তুষু। তুষারের ছন্ন ছাড়া কথায় মেখি রাগ উঠে যায়। তুষি রাগে চিবিয়ে চিবিয়ে বলে, নাটকের বংশধর, শয়তানের শয়তান। তোমার হাতের লেখা দেখে আমি বুঝতে পেরেছি এটা বন মানুষ ছাড়া আর কেউ না। যাক, মাথায় একটু হলেও বুদ্ধি আছে তাহলে। তোমার থেকে হাজারটা বেশি। তুষার এক দৃষ্টিতে তুষিকে পরখ করে দুষ্টুমির স্বরে বলল, বুকের উপরের তিলটা দেখানোর জন্য ভিডিও কল দিয়েছিস বুঝি? যা দুষ্ট, আমার তো লজ্জা লাগছে। চোখ শুধু ওদিকেই চলে যাচ্ছে। এভাবে তাকালেও তো আবার বলবি তুষারের চোখ খারাপ। আসলে তুই নিজেই তো আমাকে সিরিয়াস করছিস। এমন কথায় তুষি হকচকিয়ে যায়। মাথা নামিয়ে নিজেকে দেখে রেগে বোম হয়ে যায় সে। রাগে ফুঁসতে ফুঁসতে টপ করে কল কেটে দেয়। মনে মনে হাজারটা গালি দিয়েই শাড়ি চেঞ্জ করতে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। যার জন্য এত কিছু করলো সেই সবসময় বাজে কথা বলে, জঙ্গলি ভূত কোথাকার। চেঞ্জ করে আসতে দেখতে পায় তুষারের নম্বর থেকে একটা ছোট্ট মেসেজ। মহারানী এত সুন্দর কেন বলতে পারবো? এই যে চোখ ধাঁধানো সুন্দর, বেশিক্ষণ আমি চেয়ে থাকতে পারি না তোমার ওই রূপের দিকে। আমি জ্ঞান হারাই, কথা হারাই, সব যেন তালগোল পাকিয়ে ফেলি। রাগ করে না সুইট হার্ট, আমি খুব শীঘ্রই আসছি তোমার ওই লাল টমেটোর মতো গালে রক্ষবার চুমু খেতে। এই যা বাবা, আমার কথায় লজ্জা পেলে? তুষির রাগ নিমেষে উধাও হয়ে যায়। লজ্জা এবার আসলেই গাল দুটো লাল হয়ে ওঠে। প্রাণ ভরে শ্বাস নিয়ে তুষারকে নিয়ে নিজের কল্পনা জগতে পাড়ি জমায় সে। নিজের মতো করেই তুষারকে নিয়ে ভাবতে থাকে। রিমি শুয়ে শুয়ে পড়ার সময় মেসেঞ্জারে এক ফেক আইডি থেকে মেসেজ আসে। ফোন তুলতেই দেখতে পায়, পহেলা ফাগুনের শুভেচ্ছা। আপনি খুব মায়াবী। যখন নাগের ডগা থেকে আলতো হাতে চশমা ঠিক করেন, আমি তখন দিখারাই। মনে হয় সামনে বসিয়ে হাজারক্ষণে শুধু আপনার মুখের পানে তাকিয়ে থাকি। আমাকে ভুলে খুঁজতে আসবেন না। কখনো আমি নিজ থেকে ধরা না দিলে ধরতে পারবেন না। আপনার কোনো এক শুভাকাঙ্ক্ষী। এমন অস্বাভাবিক মেসেজ দেখে রিমি দুই ভ্রু ভীষণ রকম কুঁচকে যায়। চিন্তা করতে থাকলো এটা কে হতে পারে। কোনোভাবেই তেমন কাউকে মনে পড়লো না তার। শেষে জেবাকে মেসেজ করেও আশানুরূপ কোনো উত্তর পেল না রিমি। এই দীর্ঘশ্বাস ফেলে বই হাতে নিয়ে পড়তে বসলো। আজ যে কি হলো তার, একটা অক্ষরও মনে রাখতে সক্ষম হলো না সে। সব যেন পাথর মাথার উপর দিয়ে যাচ্ছে। সারাক্ষণ মাথায় ঘুরতে থাকলো এই মেসেজ কে দিতে পারে। তুষারের সব বন্ধুরা ঢাকার এখানে সেখানে ঘুরে সন্ধ্যায় হলে যাওয়ার জন্য রিকশায় উঠল। রাজফার সাথে জাইসা যাওয়ার জন্য পা বাড়াতেই তার আগে মিরাজ তড়িঘড়ি করে জাইসাকে রেখে রিকশায় উঠে পড়ল।
রাশফা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তুই রিক্সায় কি করিস? নাম বলছি। এই জাইসা, আয় তাড়াতাড়ি। পঙ্কজ মিরাজের পিঠে ধরম করে একটা ঘুষি মেরে বলে, বজ্জাতের হাড্ডি, নাম তুই। আজ আমরা দুইজন রাফসার সাথে ডেটে যাব, কি বলিস তুষার? জাইসা দাঁত কটমট করে বলে, যত সব, তোদের এই ঢং দেখলে মরে যেতে ইচ্ছা করে। রাফসা, আমি গেলাম, তুই কি করবি করিস। জাইসা গিয়ে অন্য রিক্সায় বসে পড়লো। তুষার দুষ্ট হেসে বলে, বাসর ঘরে 1 মিনিটও শান্তি দিব না সারা। দেখবি রুমে চিপা চাপাতে আমি আর পঙ্কজ লুকিয়ে আছি। আমাদের জ্বালায় তো আজ প্রেম ঠিক মতো করতে পারলি না। থাক, গেলাম আমরা। যা শয়তানের দল। পঙ্কজ আর তুষার কাঁধে কাঁধ মিলিয়ে রাফসার সাথে সেই রিক্সায় চেপে বসলো। মিরাজ রাফসার দিকে তাকিয়ে দেখে তার চোখে আগুনের ফুলকি ঝরছে। এক ধাক্কা দিয়ে মিরাজকে দূরে সরিয়ে দেয় রাফসা। ঝাঁঝালো স্বরে বলে, দূরে থাক বদমাইশ, একটু সায় দিয়ে বলেছি বলে কি মাথা কিনে নিয়েছিস? মিরাজ ওর কথায় তেমন পাত্তা দিল না। সাহস বাড়িয়ে আজ প্রথমবারের মতো আলতো করে নিজের হাতের ভাঁজে রাফসার হাত রেখে বলে, সবসময় কাট করে কথা বলিস কেন? মিষ্টি মিষ্টি কথা বল। আজ তুই হওয়ার সময় কি আন্টি মুখে মিষ্টি দিয়েছিল না? রাফসা হাত সরাতে চাইলেও কোনো কাজ হয় না। মিরাজ আরো শক্ত করে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে রাফসা বলে, ফাজলামি পেয়েছিস? হাত ছাড় বলছি। উফ, আজ শুধু ভালোবাসাই হবে। তুমি আর আমি মিলে চলে যাব বহুদূর, যেখানে তুমি ছাড়া আর কেউ থাকবে না। আমি হব তোমার বাগানের মালি, আর তুমি হবে আমার ঘর আলি। রাফসা চুপ হয়ে শুনে। দিন দিন এই বলদ যেন অচিরেই চালাক হয়ে যাচ্ছে। হুট করে কেমন কবি হয়ে যায়। আনমনে আজ রাফসা মিরাজের কাঁধে মাথা রাখে। 4-5টা প্রেমিক প্রেমিকার মতো না হলেও শেষ বিকেলটা দুজনে একান্ত আলাদা একটু সময় কাটাক। সন্ধ্যের পর কলিং বেলের শব্দে আমেনা বেগম রুম থেকে দ্রুত বেরিয়ে দরজা খুলতেই দেখতে পায় তানহা আর রামিম দাঁড়িয়ে আছে। এতদিন পর আমেনা বেগমকে দেখে খুশিতে চোখ দুটো চিকচিক করে তানহা। আবেগে আপ্লুত হয়ে মুহূর্তেই জড়িয়ে ধরে, বলে, কেমন আছো মা? আমেনা বেগম নরম হেসে দুজনকে ধরে ভেতরে নিয়ে আসে। মেয়েকে আদর করে থুতনিতে হাত রেখে বলে, ভালো আছি, তোদের আসতে সমস্যা হয়নি তো? রামিম সালাম দিয়ে জবাব দেয়, না মা, কোনো সমস্যা হয়নি, শুধু রাস্তায় অল্প একটু বমি করেছে তানহা। এরপর তানহার দিকে চেয়ে তাড়া দেয় রামিম, মায়ের সাথে পরেও কথা বলতে পারবে, আগে যাও ফ্রেশ হও। আমেনা বেগম হাই হাই করে বলে উঠে, কি বলো বাবা, তানহা তো গাড়িতে কখনো বমি করে না। মলিন মুখে জবাব দেয় তানহা, কেমন গা গুলিয়ে আসলো মা, ভালো লাগছে না, গাড়ির ধোঁয়াতে বমি চলে আসছে। মেয়ের দিকে তাকিয়ে থাকতে পারলো না তিনি। ততক্ষণে বাড়ির সবাই সেখানে উপস্থিত হয়েছে। রামিম সবার সাথে ভাব বিনিময় করে নেয়। তানহার শরীর খানিকটা দুর্বল থাকায় দুজনকে তানহার রুমে নিয়ে যায় আমেনা বেগম। তৎক্ষণাৎ রিমি, তুষি আর জান্নাতও তাদের পিছু পিছু সেখানে উপস্থিত হয়। তুষি খুশিতে বাকবাকম হয়ে তাদের উদ্দেশ্যে বলে, ভাইয়া কেমন আছো? আপু এতদিন পর আসলি কেন? জানিস কত মিস করেছি। তানহা বোরখা খুলে গায়ে ওড়না পড়তে পড়তে উত্তর দেয়, আমার সাথে চাপাবাজি কম কর, কেমন মিস করেছিস তা বেশ বুঝতে পারছি। একবার ফোন দিয়ে খোঁজও তো নিস না, আবার বড় বড় কথা। রিমিও তানহার সাথে তাল মিলিয়ে বলে, ঠিক বলেছ আপু, পড়তেও বসে না, ফোনে ঠিকমতো কথাও বলে না। জানেন আপু, কাকিয়া যে কত বকুনে দেয়, তবু ওর ঘাড়ের রক সোজা হয় না। আই চুপ কর তুই, আমি পড়তে বসি না, এমন মিথ্যা কথা কিভাবে বলতে পারলি? তুষি রিমির দিকে তেরে বলে। রামিম হেসে বাথরুমে ফ্রেশ হতে চলে যায়। তানহার মাথা ধরেছে ভীষণ, তাই আর কথা বাড়ালো না। 3 বোনের সাথে হালকা কথা বলে শুয়ে একটা লম্বা ঘুম দেওয়ার প্রস্তুতি নিল। আমেনা বেগম রুমে নাস্তা নিয়ে এসে দেখে রামিমের সাথে তুষি আর রিমি আড্ডা দিচ্ছে। তানহার দিকে তাকাতেই দেখতে পায় চোখের নিচটায় কালচে রং ধারণ করেছে। মায়ের বুকের ভেতরটা এমন জীর্ণ ও রোগাক্রান্ত মুখের দিকে অপলক নয়নে চেয়ে হু হু করে ওঠে। এতটা পথ জার্নি করে আসায় দুজনকে একা রেখে তুষি আর রিমিকে নিয়ে চলে যায়। সবাই চলে গেছে। রামিম দরজার ছিটকিনি লাগিয়ে আস্তে ধীরে বিছানায় উঠে বসে। এরপর পেছন থেকে তানহাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, তোমার মুখ এমন শুকনো লাগছে কেন? খুব বেশি খারাপ লাগছে? তানহা একটু নড়ে চড়ে উঠে রামিমের দিকে ঘুরে জবাব দেয়, আমার ভালো লাগছে না, মাথা ভীষণ ব্যথা করছে, কেমন বমি বমি ভাব। রামিম শুনে তানহাকে বুকে আগলে নেয়, ঠোঁট গাঢ় চুম্বন করে শুধায়,
একটা লম্বা ঘুম দাও, ঠিক হয়ে যাবে। রামিমের অল্পখানি ছোঁয়া পেয়ে বুকে আদুরে বিড়াল ছানার মতো লেপ্টে যায় সে। কণ্ঠ নরম করে জবাব দেয়, জড়িয়ে ধরে রাখো। শক্ত করে জড়িয়ে ধরে তানহার মাথায় হাত বুলিয়ে দেওয়ায় রামিমের কিছু একটা মনে পড়ে যায়। মস্তিষ্কে ভাবনাটা হানা দিতে সে চমকে তানহার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তড়িৎ গতিতে তানহার মলিন মুখের পানে তাকিয়ে ভাবতে থাকে, সে যা ভাবছে তা যদি সত্যি হয় তবে এর থেকে শ্রেষ্ঠ অনুভূতি একজন স্বামীর কাছে আর কিছুই হবে না। উত্তেজনায় শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরিত হয়। তানহার গালে হালকা চাপড় মেরে বলে, এই তানহা, শোনো না, তোমার পিরিয়ড লাস্ট কবে হয়েছিল? 2 মাস আগে। কেন? ভাঙা ভাঙা কণ্ঠে উত্তর দিয়েই চট করে তাকায় সে। দেখে রামিমের ঠোঁটে প্রাণ ভরা তৃপ্তিকর হাসি। তানহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? হ্যাঁ, মনে হচ্ছে আমার। আজকাল মাছ দেখলেই কেমন নাক ছিটকে আসে, গন্ধ সহ্য হয় না একদম। অজানা এক খুশিতে রামিম ওর সারা মুখে এলোমেলোভাবে চুমু খায়। মাথা নিচু করে পেটে চুমু খেতেই কেঁপে ওঠে তানহা। দুহাত দিয়ে রামিমের চুল আলতো করে খামচে ধরে। রামিম ঠোঁট ছুঁয়ে বলে, দোয়া করো এটা যেন আসলেই সত্যি হয়। তবে আমার থেকে খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। আমার একটি অংশ, একটি চিহ্ন তোমার মাঝে বাস করবে। সে আসবে আমাদের ছোট্ট সংসারটা পরিপূর্ণ করতে। তোমাকে অনেক ভালোবাসি তানহা, অনেক। তানহা সিক্ত নয়নে রামিমের পাগলামো দেখে। মা হওয়ার অনুভূতিতে কেমন অন্যরকম লাগে। গায়ে সমস্ত লোমকূপ শিরশির করে ওঠে। সুরসুর করে দুপায়ের তালু। তানহা আর ভাবতেই পারল না। রামিমের গলায় মুখ গুজে বলে, কালকে সকালে প্রেগন্যান্সি কিট এনে দিও। অবশ্যই আনবো। এবার ঘুমাও। আজ আমি কত যে খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না তানহা, একটুও পারবো না। এই জন্য এক ভয়ঙ্কর অনুভূতি। তানহা চুপটি করে রামিমের সাথে মিশে থাকে। অজানা শিহরণ সারা শরীরে বয়ে চলেছে। রামিমকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট ছোঁয়ায় বুকে। এখনো তানহার স্পর্শে বেসামাল হয়ে যায় সে। এবারও যেন তাই হলো। কোনোভাবেই সামলাতে পারল না রামিম। নিজের উত্তপ্ত ঠোঁট জোড়া দিয়ে তানহার নরম উষ্ণ ঠোঁট দুটো চেপে ধরল। রামিমের এক এক ছোঁয়ায় তানহার সুখ খুঁজে পায়। মনে হয় সবসময় এভাবেই তার সংস্পর্শে থাকুক, ভালোবেসে অতল গহীনে ডুবিয়ে রাখুক। এক পর্যায়ে তাতে দংশনে রক্ত বের হলে ছেড়ে দেয় রামিম। উত্তেজনায় ঠোঁট ছেড়ে ধীরে ধীরে তানহার গলায় মুখ গুজে দাঁত ডাবিয়ে দিলে সারা শরীর কেঁপে ওঠে। তানহা ব্যথায় কুকিয়ে উঠলেও ভালোবাসার পরশে সেও রামিমের চুল খামচে ধরে। শ্বাস প্রশ্বাস হয়ে যায় ভীষণ এলোমেলো। নিঃশ্বাস ভারী হওয়ায় ক্রমশ তানহার বক্ষাজে নরম দুটো অংশ ঘন ঘন উঠানামা করছে। রামিম নিজের মধ্যে নেই, এটা বেশ বুঝতে পারে তানহা। একবার ভাবছে বাধা দিবে, তবুও তানহারও মন যে বড্ড বেহায়া। সেও চাইছে আরো গভীরভাবে ভালোবাসুক রামিম। এক পর্যায়ে তানহা হালকা ঢোক গিলে তৃষ্ণার্ত গলা ভিজিয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলে, কি করছো রামিন? ছাড়ো আমায়। যদি সত্যি আমি প্রেগনেন্ট হই তাহলে এখন এসব ঠিক হবে না। তানহার কথায় রামিম হুঁশ ফিরে পায়। তবুও এই মুহূর্তে কন্ট্রোল করা সহজ ব্যাপার নয়। সারা শরীরে যেন কারেন্টের শক লেগেছে। তানহার বুক থেকে মাথা তুলে বালিশে মাথা রাখে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে কয়েক মিনিট পর নিজেকে স্বাভাবিক করে বলে, পাশে এমন বউ থাকলে কেউ কন্ট্রোল করতে পারবে জানেমান। তানহা যেন একটু লজ্জা পেল। অন্য পাশ হয়ে ঘুরে চোখ বন্ধ করে রাখলো। রামিম বাম হাত দিয়ে তানহাকে পেছন থেকে মোলায়েম হাতে জড়িয়ে দুজনেই অতঃপর গভীর ঘুমে মত্ত হয়। রাত 8টার পর আতিকুর রহমান বাসায় ফিরে। সারা মুখ জুড়ে কোনো হাসির ছিটফোঁটাও নেই। আজ শুধু গম্ভীরতা, থমথমে ভাব। রুমে এসে হাতের ঘড়ি শব্দ করে রাখলেন। পরনের শার্টটা গরমে ঘেমে নিয়ে একাকার। এমন অস্বাভাবিক আচরণে আমানা বেগম কয়েক সেকেন্ড আতিকুর রহমানকে পরখ করলেন। মুখ উল্টে প্রশ্ন ছুড়ল, অফিসে কিছু নিয়ে কি ঝামেলা হয়েছে? আপনার মুখ এমন মলিন কেন? আতিকুর রহমান কোনো জবাব দিলেন না। চুপচাপ পরনের কাপড় সব চেঞ্জ করে লুঙ্গি আর ফতু গায়ে দিয়ে তিরিক্ষ মেজাজে বলল, খিদে পেয়েছে। খাবার টাবার কি কিছু হয়েছে নাকি ঘুমিয়ে পড়ব? হ্যাঁ চলুন, আপনার জন্যই তো আমরা সবাই অপেক্ষা করছিলাম। তানহার শরীর তেমন ভালো না, আসুন ফ্রেশ হয়ে। তড়িঘড়ি করে আমেনা বেগম জবাব দিলেন। খাবার টেবিলে যাওয়ার জন্য রুমের বাইরে পা বাড়াতেই আতিকুর রহমানের গম্ভীর স্বর ভেসে আসলো, খাবার টেবিলে সবাইকে ডাকো,
ছোট বড় সকলকে। সবাই মানে সবাই, বুঝতে পেরেছো? কিঞ্চিত মুহূর্তে সময় নিয়ে ভেবে আমিনা বেগম শুধু উত্তর দেয়, ঠিক আছে, যাচ্ছি আমি, ডাকছি সবাইকে। আমিনা বেগমের তারাই সবাই ঝটফট ডাইনিং টেবিলে বসে পড়ল। বাড়ির সকলের মধ্যে কেউই বুঝতে পারছে না আজ এভাবে আতিকুর রহমান কেনই বা উপস্থিত থাকতে বললেন সবাইকে। প্রায় 5 মিনিট পরেই তিনি নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে টেনে বসলেন। চোরা দৃষ্টিতে জান্নাতের মুখ পরক করে রামিমের উদ্দেশ্যে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।